নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এক কমিশনার আছে ব্রিগেডিয়ার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সানাউল্লাহ। তিনি একটা সবাই গেছেন, ফলে এটা পত্রিকা হেডলাইন হয়েছে। হেডলাইনটা হলো, এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেল লাইনকে উঠিয়ে এনে চালু করার মতো। এমনি লাইনচ্যুত ট্রেন এগুলা বহুত ডেঞ্জারাস কথা। এর আগে লাইনচ্যুত ট্রেনের কথা বলে কামাল হোসেন যে কোন গর্তে নিয়ে গেছিল আমাদেরকে, শিখলে আমাদের স্মৃতিতে জলজান্ত। এই ঘটনাটা হলো গতকালকে এনজিওরা মাঠে নেমে পড়ছে, দলে বলে, সংখ্যায় নাকি তারা 81টা। তারা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বললা একটা জোট, শুধু না, এই নামে একটা প্রকল্পের জড় হয়েছে। প্রকল্প মানে বুঝতে পারতেছেন, ফরেন ফান্ড। এই ফরেন ফান্ড ঢুকে দিল, তার মানে ইউনূস সাহেব এনজিও ব্যবসা করার জন্য। কোন সময়? আর তাহলে এতদিন বন্ধই বা আছে কেন? এগুলোর উত্তর নেই ইউনূস সাহেবের। ইউনূস সাহেব এখন গোপন মায়ের গোপন কাজ কারবার এগুলো শুরু করছেন। এটা হচ্ছে তারই একটা নতিজা, তার একটা প্রমাণ। ইলেকশন মনিটরিং এর জন্য এনজিও নিয়ে আসতে হবে। এটা কেন? তাদের অতীত রেকর্ড কি খুব ভালো? হাসিনার যে 3টে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের সময় এই পর্যবেক্ষকরা কি করেছে? এই কথিত পর্যবেক্ষকরা কি করছে? 2 হাতের টাকা কামানো ছাড়া এনজিওর হাত দিয়ে টাকা নিয়ে এসে। সবচেয়ে বড় যেটা দান মারছে সেটা হলো IRI। কতবার কত রকম ভাবে যে আমি আপনাদেরকে বলেছি, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট নাম দিয়ে তারা হাসিনার আমলে অন্তত 3বার নির্বাচনের আগে তারা জরিপ করেছে। জরিপ করে বারে বারে রায় দিয়েছে যে হাসিনাই জিততে আছে আগামী ইলেকশনে। এই বলে হাসিনার আমলে 3বার তারা হাসিনা জিততেছে বলে প্রেডিকশন করছে। আর এই প্রেডিকশনের টাকাই নিচ্ছে, হাসিনার কাছ থেকে নিচ্ছে, এনজিও হিসেবেও তারা আনছে। এই এনজিওর টাকাটা আবার আমেরিকানদের একটা থিঙ্ক ট্যাঙ্কের টাকা, কিন্তু বাংলাদেশে ঢুকে ওটা রয়ের টাকা হিসেবে। সো এনজিওর ভিতরে বড় অংশটাই, প্রভাবশালী অংশটাই রয়ের টাকা। এনজিওর নাম দিয়ে এটা বাংলাদেশে ঢুকে। ইন্ডিয়ান মুরুদ নেই টাকা দেওয়ার, কিন্তু ষড়যন্ত্র করার মুরুদটা তো ঠিকই আছে। সেই টাকাটাই হলো IRI। অ্যান্ড গং, আমি বারে বারে বলেছি, একালে একটার নাম বললেই হবে, জিল্লুরের নাম বললেই হবে, বাকিটা আপনারা করে নিন। আগের বার কি কি বলেছিলাম, যাদের হাতে পত্রিকাও পর্যন্ত আছে, সুইডেন থেকে চালায়, তাদের জয় জয়কার। তারাও এবার একটা ইলেকশন মনিটরিং এর দোকান খুলে আলাইছে, টাকা পয়সা নিয়ে আসছে। নিশ্চয়ই ইউনূস সাহেব এটাকে ছাড় দিয়েছেন, অনুমোদন দিয়েছে, নাইলে দোকান খুললো কি করে? সেই দোকান উদ্বোধন করতে গেছে আমাদের সানাউল্লাহ সাহেব, ইসির এক কমিশনার। বুঝছেন এবার খেলাধুলা কেমন শুরু হয়েছে? কামাই মানে 2 হাতে লুইটা কামায় শেষ করতে পারবে না এমন টাকা গল্প দিতেছে। দেখেন, 2026 সালের নির্বাচনকে আমি যদি একটু রূপক অর্থে বলি, সানাউল্লাহ সাহেব বলতেছেন, এটা অনেকটা লাইনচ্যুত একটা ট্রেনকে আবারও লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। একে ন্যূনতম রিপেয়ার করে কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার যদি চেষ্টা করা হয়, এটা যদি আমরা করতে পারি, তাহলে এর আমরা একটা বিরাট সাফল্য হিসেবে দেখতে পারি। আজকেই জামাতের তাহের সাহেব অসুস্থতার পরে আজকে পাবলিক ফেস হিসেবে আসছেন, কিন্তু যে ইস্যু নিয়ে আসছেন খুবই হতাশজনক। খুবই হতাশ হয়েছি হোল জামাত ইসলামের নেতৃত্বের উপরে।
আজকে তিনি এসে বলেছেন, কি জন্য আসছিলেন আসলে সেটা আগে বলেনি। তিনি প্রেসের সামনে এসেছিলেন। আজকে তারা ইসি না সরি ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন। বোধ বিএনপি এবং জামাত এবার দুজনেই পশ্চিম নাম শুনলেই কাপড় খুলে যায়, এদের তেল মারার জন্য একবারেই রেডি হয়ে বসে থাকেন। ওরা বুঝতেছে না এই পশ্চিম আর সেই পশ্চিমের মাতবরটা না, ওদের সেই দিন নাই, আর এখন ও দিন চলে গেছে। এখন যে ইসিকে দেখতেছেন, এখন সুনির্দিষ্ট করে এখন এই ইসিটা হচ্ছে এমন একটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, যেই ইউরোপিয়ান ইউনিয়ন 3 বছর ইউক্রেনের যুদ্ধ করিয়া এটার সমর্থন দিয়া প্রত্যেকের অবস্থা কাঁচা খোলার মতন, প্রত্যেকের ইকোনমিক অবস্থা ডুবে শেষ। মনে রাখতে হবে, যে কোনো দেশ ডুবে যায় যুদ্ধে জড়ালে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্য অস্ত যায় না মনে করা, এই যে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, তখনও পর্যন্ত তারা রুস্তুমি করে যেতে পারছিল। যেমনি যুদ্ধে ঢুকলো, যুদ্ধ শেষ হলো, শেষ লাগে নাই, যুদ্ধ শুরু হইতে টাকা টান পড়ছে। যুদ্ধের খরচ দেওয়ার টাকা নাই, যুদ্ধের খরচ দেওয়ার টাকা নাই বলেই পরবর্তীতে যেটাকে আপনারা দেখতেছেন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আর যার নাম শুনলে নিপাত যাক বলে চিৎকার শুরু করে কমিউনিস্টরা, পোলাপান এগুলা না, চিন্তায় পোলাপান তারা। প্রথম এরকম গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গড়ে উঠেছিল ইংল্যান্ডে। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে কেন্দ্র করে রাষ্ট্রগুলো দেউলিয়া হয়ে গেছিল, তাদের টাকা ধার দেওয়ার লোক নাই। সেই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ইংল্যান্ডে, সেইটাকেও ধার নিয়ে সরকার ডুবাই দিছিল, অবস্থা এরকম। আর সেই থেকে ইউরোপের দেশগুলো, মনে রাখবেন তারা কিন্তু কলোনি মাস্টার, কলোনি চালু করা লোক। সেই দেশগুলাকে হারাই দিয়া দেখেন কতদিন, 20 বছরের মধ্যে 14 যদি ধরেন 20 যোগ করলে হয় 44, 45 সালে যুদ্ধ শেষ। 20 বছরের মধ্যে কি হয়ে গেল দেখেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নেতা, টাকা খরচের নেতা, গ্লোবাল লিডারেরও নেতা, যুদ্ধ পরবর্তী দুনিয়াতে ইনভেস্ট করার নেতা, সবকিছু হয়ে গেল আমেরিকা মাত্র 20 বছরের মধ্যে। তো যুদ্ধ কত মারাত্মক একটু বোঝার চেষ্টা করেন। আর একটা দিক দিয়ে বুঝবেন আপনারা, খুব ছোট্ট ছোট হিসেবে গেলে আমি প্রায় রুজভেল্টের কথা বলি। রুজভেল্ট প্রথম নির্বাচিত হয়েছিলেন 32 সালে ইলেকশনে, 1932। হ্যাঁ, ইউজুয়ালি 32 ইলেকশনে ওদের জোট সংখ্যায় ইলেকশন হয়, শপথ নেয় বিজোড় সংখ্যার জানুয়ারি মাসের 20 তারিখে, ঠিক যেমন ট্রাম্প নিয়েছে 20 তারিখে। তো উনি 33 সালের 20 তারিখে জানুয়ারির শপথ নিয়েছিলেন। এই শপথ নেওয়ার দিনে, এত ডিটেল বলছি এই কারণে, এই শপথ নেওয়ার দিনে একটা মারাত্মক ঘটনা ঘটে। এটা দিয়ে আপনি বহু কিছু বুঝতে পারবেন, যুদ্ধ কি করেছিল, দুনিয়া উলট পালট করে দিয়েছিল কি করে, এটা বুঝবেন এখান থেকে। তখনকার দিনে গোল্ড ব্যাকড কারেন্সি মানে হলো, ব্যাংকে থেকে টাকা ছাপাতে গেলে, মুদ্রা ছাপাতে গেলে ওর ইকুইভ্যালেন্ট সমমানের, সমতুল্য মানের সোনা ব্যাংকে রিজার্ভে রাখতে হইতো, রেখে টাকা ছাপা যেত। এই ধরনের মুদ্রাকে বলা হয় গোল্ড ব্যাক কারেন্সি বা মুদ্রা। তো সেকালে এটা গোল্ড ব্যাক কারেন্সির যুগ ছিল। ফলে সেকালে রেট অনুযায়ী ডলারের রেট ছিল 1 আউন্স সোনার দাম $25, এবং এটা ফিক্সড। ওই ডেইলি ভাই আজকের ডলারের রেটটা কত না এটা জিজ্ঞেস করার কিছু নাই, কারণ এটা ফিক্সড এই জন্য, যেহেতু এটা গোল্ড ব্যাক কারেন্সি। ব্যাংকে গেলে নোটটা নিয়ে যাবেন, প্লেস করবেন, বলবেন ওই নোটের এগেনস্টে যে সোনাটা আছে ওইটা দেন আমারে, ব্যাংক আপনাকে চোখ বন্ধ করে দিয়ে দেবে। এই জন্য প্রত্যেকটা টাকার মধ্যে লেখা আছে, এখনো বাংলাদেশ টাকা তো আছে দেখবেন, চাইবা মাত্র 10 টাকার নোট বলে চাইবা মাত্র 10 টাকা দিতে বাধ্য থাকবো, ওই কথাটা ওখান থেকে আসছে। অর্থাৎ 10 টাকার
ইকুইভ্যালেন্ট সোনা দিতে আমি বাধ্য থাকবো। পুরান অভ্যাসটা ছিল এটা। এনিওয়ে, কথা এত বললাম এই জন্য, ততদিনে এটা হচ্ছে প্রথম শপথ নিচ্ছে সে 33 সালে, ততদিনে ফার্স্ট ওয়ার্ল্ড হয়ে গিয়া ইউরোপ ঢুকতেছে, ঢুকতে ঢুকতে মরার বুদ্ধি করতেছে, আর দোয়া করতেছে আল্লাহর কাছে যে আমেরিকাকে আরো বেশি যেন আমাদেরকে টাকা ধার দেওয়ার জন্য রেডি হয়ে আসে, আমাদের গভর্নমেন্ট এতে চলতেছে না। প্রত্যেকটা দেশ তার মুদ্রা মান নামাই দিছে, মানে হলো টাকা ছাপাইছে, রাষ্ট্রের টাকা নাই, করবে কি? টাকা ছাপানোর উপায় নাই, টাকা ছাপতেছে মানে হলো সোনা না রেখে টাকা ছাপছে। এই গোল্ড ব্যাক কারেন্সি সরে যাচ্ছে, কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছে। এই কারণে রুজভেল্ট শপথ নেওয়ার পরে প্রথম যে প্রেসিডেন্সিয়াল অর্ডার ঘোষণা করে সেটা হলো, আগে সোনা ছিল 1 আউন্সের দাম $25 আমেরিকান ডলার। ওই দিন থেকে তিনি ঘোষণা করলেন এখন থেকে 1 আউন্স সোনার দাম $35। কতটা উনি নামাইলেন, বা অন্য অর্থে বললে উঠাইলেন, 33% মুদ্রামান কমাই দিয়েছেন। উনি বললেন, জাস্টিফিকেশনটা দিলেন যে হোল ইউরোপ প্রত্যেকে তাদের টাকার মূল্যমান কমা ফেলছে, মানে সোনা না রেখে মুদ্রা ছাপাইছে, যুদ্ধের খরচ মেটাতে পারে নাই বলে। ফলে একজন আরেকজনের উপর সুবিধা নেওয়ার জন্য, মনে রাখবেন আপনি মুদ্রা বেশি ছাপলে কিন্তু এক্সপোর্ট একটা সুবিধা পাওয়া যায়। আপনার মুদ্রা যদি সস্তা হয়ে যায়, অর্থাৎ একদম সোজা সাপটা বলি, ধরেন আপনি গার্মেন্টস বিক্রি করেন, শার্ট, আপনার কারেন্সি পড়ে যায় যদি, এর মানে হবে এখন থেকে আপনি একই টাকায় বিদেশিদের একই টাকায় 2টা জায়গায় 3টা শার্ট দিবেন, তাহলে বিদেশি ক্রেতারা ঝামেলা পড়ে আপনার দেশে আসবে। এটা কিন্তু আবার মুদ্রাস্ফীতি বাড়ায় দেওয়া বা টাকা ছাপানোর একটা পজিটিভ দিক, কিন্তু এটা আবার নেগেটিভ হয়ে যাবে। কেন? মনে করেন যে আপনি এখন করলেন কি, সবাই মুদ্রামান নামে ফেলাইছে, সব দেশ, তাহলে কি হবে? আমি কোন দেশ থেকে কিনবো? সব দেশ সমান, তাহলে মুদ্রামান কমানোর যদি প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাহলে আবার লাভ নাই, এটা জিরো। এই অবস্থা হয়ে গেছিল হোল ইউরোপের। তাই রুজভেল্ট বলতেছে আমি এটা করেছি এই জন্য যে হোল ইউরোপ তার মুদ্রামান কমাইছে, ফলে আমরা ওটা সমান করার জন্য আমরাও কমাইলাম। এত কথা বললাম কেন? বললাম হলো যে যুদ্ধ মানে সব ধ্বংস হয়ে যাওয়া, যা কামাইছিলেন একদিন, জমাইছিলেন একদিন, সব ধ্বংস। সো ইউরোপিয়ান ইউনিয়ন মানে সারা ইউরোপ এখন সেই ধ্বংসের যজ্ঞে দাঁড়ায় আছে। ফলে যেখানে 2টা পয়সা পেলো ওখানে সে যাবে। কি যুগ আইলো রে বাও! সারা কুক ব্রিটিশ অ্যাম্বাসাডার বাংলাদেশে এসে রয়ের দালালি করতেছে, বুঝছেন না কি অবস্থা? এই যে মাইক মিলান নাকি লোকের নাম, যে ইসির এখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত, সারাক্ষণ দৌড়ে বেড়াইতেছে রাজনৈতিক দলের কাছে, ভাই আপনি ক্ষমতা আসবেন না, আমার 2টা ব্যবসা দিন, আমি আপনার জন্য খেদমত করে দিব। এই হচ্ছে এখনকার ইসি। তাই আমি হোল জামাতকে, বিশেষ করে তার সিনিয়র নেতাদেরকে সাবধান করতেছি, আপনাদের এই পশ্চিমা শাসকদের দেখলেই গুলে পড়া, খাতির জমানোর চেষ্টা করা, এগুলো একটু বন্ধ করেন, একটু ধীরে করেন, কম করেন। এই 2টা পার্টি, বোথ বিএনপি এবং জামাত, এরা এখন তেল মারতেছে আপনাদের, কে যে ক্ষমতা চলে আসে বলা যায় না। এই জন্য হোল সবার সাথে তারা একটা খাতির রাখার চেষ্টা করতেছে, যে ক্ষমতা আসবে সে তো ব্যবসা দিবে, আর তাদের দেশের অবস্থা খুব খারাপ। এই যে এত কথা বলার জন্য গ্রাউন্ডের কথাগুলো বললাম আপনাদের যেন আর বুঝতে পারেন। তাহলে যারা ইলেকশন কমিশনকে টাকা দিচ্ছে এরাও একই কারণে দিচ্ছে। ইলেকশন কমিশনার দেখলেই বা ইসিকে দেখলেই ঝাঁপাই পড়বেন, তার পায়ে চুম্মা দিবেন, এগুলো একটু বন্ধ করেন, অনেক হচ্ছে। পশ্চিমে সেই রুস্তমি নাই, সে এখন আপনার পিছনে ঘুরছে দালালির জন্য। ফলে আমার নির্বাচন ঠিক হয়েছে কিনা এইটা সাক্ষ্য দিবে সে কে? সে তো আগাম চুক্তি করবে, ধরেন তারেক সাহেবের সাথে চুক্তি করবে যে ভাই সাহেব আপনার পক্ষে আমি এক ক্যাম্পেইন করে দেব, আমার নির্বাচন পর্যবেক্ষণে যে দল পাঠাবো সে বিএনপির পক্ষে কাজ করবে। হয়েছে এবার?
তাই সাহেব এগুলো একটু বুঝে শুনে আলাপ করেন। পশ্চিমা শক্তি দেখলে এগুলো ঝুলে পড়েন না অন্তত। এই যে তারা এনজিওর জোটটা বানাচ্ছে, এটা বানাবে কি করছে, এটা কার সাথে কি চুক্তি করছে আপনি জানেন? কাজেই ইলেকশন কমিশনারই হট, ইলেকশন কমিশনারই কি হয়ে গেছে এটা দিয়ে বুঝতে পারেন আপনি। ফলে কিরকম পরিস্থিতিতে আগামী ইলেকশনটা হবে চেষ্টা করছে তারা, তার একটা ধারণা দিলাম আপনাদেরকে। এখন বাকিটা আপনাদের, যেটা বুঝবেন সেই অনুযায়ী কাজ করবেন। থ্যাংক ইউ।